রাজস্ব কর্মকর্তাদের বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের অধিকার ব্যবসার পরিবেশ বাধাগ্রস্ত করবে, বাড়বে হয়রানি বলছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। জ্বালানি নিরাপত্তা দেশের বড় চ্যালেঞ্জ। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান মন্ত্রীর। এবং দৈনিক ৬ থেকে ৭ ঘন্টার লোডশেডিং, ব্যাহত চামড়ার সংরক্ষণ ব্যবস্থা, ক্ষতির মুখে নাটোরের ব্যবসায়ীরা। দর্শক স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সবার সাথে আছি আজকে আমি রিফাত তাসনোভা। উৎসে কর ঠিকঠাকভাবে কাটা হচ্ছে কিনা তার নজরদারির জন্য রাজস্ব কর্মকর্তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশাধিকারের ক্ষমতা দেশের ব্যবসার পরিবেশকে কঠিন করে তুলবে, এমনটি জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন এমন নিয়মে আতঙ্কিত তারা। আর আইনজীবীরা বলছেন রাজস্ব আদায় বাড়াতে সরকার এমন বিধান করলেও ব্যবসায়ীদের হয়রানি বাড়ার সুযোগ রয়েছে। দেশব্যাপী উৎসে কর ঠিকঠাকভাবে কাটা হচ্ছে কিনা তার নজরদারির অংশ হিসেবে রবিবার রাজস্ব বোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে 5টি নির্দেশনা জারি করে। কর অঞ্চলগুলোতে বিশেষ দল তৈরি করে যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসা কেন্দ্রে বিনা বাধায় কর কর্মকর্তারা প্রবেশ ও সরেজমিন পরিদর্শন করে হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যেকোনো নথি পরীক্ষা ও তলব করতে পারবেন। রাজস্ব বোর্ড জানায় বিভিন্ন সময় কর কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে চাইলে বা নথি তলব করলে দুই পক্ষের মধ্যে অযাচিত ঝামেলা তৈরি হওয়ায় এই পদক্ষেপ। রাজস্ব বোর্ডের নতুন এমন বিধানে আতঙ্কিত ব্যবসায়ীরা। আমার ট্যাক্স নিয়ে কিন্তু তারা এটা করতে চাচ্ছে না, এটা চাচ্ছে হলো অন্যের ট্যাক্স আমি কেটে সরকারকে জমা দিলাম কিনা সেটা অনুসন্ধান করতে ওনারা যাবেন এবং সেটা নিয়ে ওনারা আমাকে 50% জরিমানাও করবেন। টিডিএস যেটা আমি যে কিছু কেনাকাটা করি, আরেকজন যার কাছ থেকে কিনলাম তাকে হয়তো আপনি পাচ্ছেন না, তার ট্যাক্সটা আমার কাছ থেকে আপনি নিবেন। এটা আমি মনে করি কোনোভাবেই এটা সঠিক সিদ্ধান্ত না সরকারের, এনবিআর এর। আমি এতে ব্যবসায়ীরা বরঞ্চ আরো বেশি হয়রানির শিকার হবে। তবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব বাড়াতে সরকারের এমন পদক্ষেপ হলেও তাতে হয়রানির সুযোগ রয়েছে, যার প্রতিকারে ব্যবসায়ীরা আইনগত সহায়তা নিতে পারবেন। তাদের আর্নিং বাড়ানোর জন্যই যে ট্যাক্স টু জিডিপি রেশিওটা কিভাবে তারা 10%-এর দিকে নিয়ে যাবে, কারণ তাছাড়া গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার সেটা কিন্তু কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট হবে এবং সেজন্যই তারা এই সেকশন 147 অব দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ইন্ট্রোডিউস করেছে। আদার সাইড যদি আপনি চিন্তা করেন সেটা কিন্তু একটা ফিজিক্যাল, যদি গভর্নমেন্ট অথরিটি তাদের কিন্তু একটা হ্যারাসমেন্টেরও একটা অপরচুনিটি থাকে। তবে ব্যবসায়ীরা বলছেন হয়রানির প্রতিকারে রাজস্ব বোর্ডের বিরুদ্ধে কেউ আইনগত পদক্ষেপ নেওয়ার সাহস রাখে না। লিগ্যাল অ্যাকশনে যাওয়ার তো অবশ্যই সুযোগ আছে, কিন্তু কেউ কি এনবিআর এর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যায়? আপনি দেখছেন? ইভেন মনে করেন আমি যতটুকু কথা বলি আর কেউ কি কথা বলে? তবে বাজেটে সরকার ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণকরণের ঘোষণা দিলেও রাজস্ব বোর্ডের এমন সিদ্ধান্ত সরকারের দ্বিমুখী নীতির প্রতিফলন, এমনটা বলছেন ব্যবসায়ীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি নিরাপত্তাকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন ইরান যুদ্ধের পর বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা কোন দিকে যাবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার বিকল্প নেই। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন উন্নয়ন সহযোগীদের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বেশি বিনিয়োগ এবং সহযোগিতা বাড়াতে হবে। জানান ব্যক্তিগত এবং বাণিজ্যিক পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার। দায়িত্ব নেওয়ার পর সরকার জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় করেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর বড় চাপ সৃষ্টি করেছে। অভিযোগ করেন আগের সরকার সমুদ্র সীমা অর্জন করলেও সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং জ্বালানি আহরণে কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি। এখন একটা এনার্জি সিকিউরিটি একটা সাংঘাতিক রকম একটা প্রবলেম হয়ে গেছে। এবং ইরান ইসরায়েলের যুদ্ধের পরে এনার্জি কোথায় দাঁড়াবে বলা কঠিন।
তো এখন আমাদের কাছে আছে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমাদের সূর্য, আমাদের বাংলাদেশের সূর্যরও মুখটা খুব আমরা বর্ষাকালে দেখতে পাই না, সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা। তারপরেও আমাদের যে স্টাডি বলে যে এখানে এনার্জি, সোলার এনার্জি কাজ করবে। দেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চলছে 2 দিনব্যাপী বায়লা ফিউচার সামিট। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী লামিয়া হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লামিয়া, আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে আপনি সামিটের অংশ নিয়েছেন, সেখানে ঘুরে ঘুরে হয়তো দেখছেন। আপনি আমাকে একটু বলবেন যে আসলে আজকের দিনে সামিটে কারা কারা অংশ নিয়েছেন এবং কি উদ্দেশ্যে সামিটের আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করছেন তাদের প্রত্যাশাটা আসলে কি? ধন্যবাদ তাসনুভা। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইউথ লিডার্স অ্যাপারেলস অ্যালায়েন্স থেকে বায়লা ফিউচার সামিট 2026-এর আয়োজন করা হয়েছে। রেডিসন ব্লুতে এই আয়োজনে অংশ নিয়েছে অসংখ্য উদ্যোক্তারা এবং এইখানে সবচেয়ে বেশি যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পোশাক শিল্পকে কিভাবে আগামীতে আরও উন্নত দিকে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে প্রোডাক্টিভিটিকে আরও বেশি নিয়ে আসা যায় সে বিষয়ে এখানে উদ্যোক্তারা কাজ করছেন। ঠিক এখনই আমরা এরকমই একজনের সাথে কথা বলবো যারা কাজ করছে এমন একটি ফ্যাক্টরির ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যেখান থেকে তারা খুব সহজেই আমাদের উৎপাদনকে আরো সহজ ও সুন্দর করতে পারে। হ্যাঁ, আমরা জ্যাক নিয়ে কাজ করতেছি সেই 2002 সাল থেকে। আমরা এখন বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে, যে অটোমেশনের যুগ আসছে তার সাথে তাল মিলিয়ে আমাদের মেশিনটাকে কিভাবে যুগের সাথে মিলিয়ে আমরা আমাদের ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের স্মার্ট এবং এআই বেসড ওয়্যারহাউস এবং ফ্যাক্টরিকে আমরা ডিসপ্লে নিয়ে আসছি এবং সাথে সাথে আমাদের কিছু নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করছি যেটা এআই ইনফরমেশন আপনাদেরকে দিবে এবং আমাদের কিছু রোবোটিক মেশিন আমরা এখানে নিয়ে আসছি যেটা ফ্যাক্টরিকে লেস ম্যান পাওয়ার মোর এফিশিয়েন্ট করে তুলবে। এবং আমরা আজকে এই মেলার মাধ্যমে আমরা আগত দর্শনার্থীদের অনেক ভালো সাড়া পাচ্ছি। আশা করি এটা নিয়ে আমরা আরও সামনে বহুত দূর এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো এবং তার অনুভূতি সম্পর্কে জানবো। আমি ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান, আমার টেক্সটাইল কেমিক্যাল এবং রিয়েল এস্টেট ব্যবসা। আসলে এখানে আসলে নতুন নতুন টেকনোলজি সম্বন্ধে আমরা জানতে পারি, নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে, যেমন এখানে জ্যাক মেশিন সেল করে, এখন সুইং মেশিনের নতুন টেকনোলজি ওনারা নিয়ে আসছেন, এইগুলো সম্বন্ধে আমরা ওনাদের জানতে পারতেছি। ধন্যবাদ তাসনুফা আপনাকে। জি লামিয়া, আপনি আসলে দেখছিলাম যে সেখানে যারা নতুন উদ্যোক্তা আছে, আসলে বিশ্ব এগিয়ে যাচ্ছে এআই এর উপরে ভর করে, আপনিও সেখানে আছেন, থাকবেন আগামীতে। আবারও আপনার কাছে আমরা পরবর্তীতে এই সামিটের সম্পর্কে জানবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নাটোরের লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়ার সংরক্ষণ ব্যবস্থা। প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে কাঁচা চামড়া। জেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা বলছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই রপ্তানিমুখী শিল্প আরও ক্ষতির মুখে পড়বে। নাটোরে চক বৈদ্যনাথ চামড়া মোকামে বিভিন্ন জেলা থেকে আসা কাঁচা চামড়া সংগ্রহ, বাছাই, লবণজাত ও সংরক্ষণ করা হয়। এবার কোরবানির ঈদে 15 থেকে 20 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করেছিলেন ব্যবসায়ীরা, তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মরার ওপর খাড়ার ঘা, ঘন ঘন লোডশেডিংয়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চামড়া সংরক্ষণ কার্যক্রম। লবণ লাগানো বা দেখাশোনা বিভিন্ন কাজ থাকে, বিদ্যুতের অভাবে চরম একটা দুর্ভোগ। কারেন্ট থাকে না, এই কারেন্টের কারণে আর কি লবণ করা ঠিক মতন হয়নি, জন্য চামড়াগুলো বেশি নষ্ট হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে লেবাররা কাজকাম করতে পারতেছে না, মহাজনেরা মাল দেখতে পারতেছে না, এতে অনেক সমস্যা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের শঙ্কা। লোডশেডিং এর কারণে যারা ব্যবসায়ীরা আছে প্রায় কোটি টাকা খরচ করতে হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নেবে? 300 টাকার বিল আসছে 3000 টাকা। এই বিলটা ভৌতিক বিল কেমনে আসে এটা আমার জানা নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের চামড়ার কাজে লেবাররা মাল লবণ করতে পারে নাই। কোম্পানিরা যখন আসে তখন চামড়া দেখতে আলো অন্ধকারে মালের যাচাই নিয়ে বিভ্রান্তি। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই গুরুত্বপূর্ণ শিল্প আরো ক্ষতির মুখে পড়বে জানান ব্যবসায়ীরা। যখন আমাদের চামড়া বেচা কিনা শুরু হবে সেই সময় থেকে লোডশেডিং ধীরে ধীরে বেড়ে যায়। আমাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হয়েছি।
আগামী কুরবানিতে এই ধরনের সমস্যার সম্মুখীন যেন আমরা না হই, তারা যেন এটার প্রতি সচেষ্ট থাকে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। গেটের ত্রুটিজনিত কারণে 2.5 ঘন্টা এবং অন্যান্য লোডের ঘাটতির কারণে 3 ঘন্টা, টোটাল 5.5 ঘন্টা লোডশেড আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমরা রপ্তানিজাত পণ্য, তো তাদেরকে যতটুকু ভালো বিদ্যুৎ দেওয়া যায় সেটা আমাদের চেষ্টা আছে। এ অবস্থায় জেলা প্রশাসক দ্রুত বিদ্যুৎ সংকট নিরসনের আশ্বাস দিলেন। ঈদুল আজহার সময়টাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এজন্য আমরা ইতিমধ্যে জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বাঁচবে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা। ডিবিসি নিউজ ডেস্ক। হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স অনলাইনে দিতে তেল চুরি ঠেকাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালু করেছিল মোবাইল অ্যাপ। নগরবাসীর দুর্ভোগে লাগাম টানতে সব মেয়রই ঢাক ঢোল পিটিয়ে শুরু করেন এমন সব আধুনিক উদ্যোগ, তবে তার সুফল পায়নি নগরবাসী। এমন অবস্থায় তখন দেখা যাচ্ছে যে 3 কোটি টাকা ব্যয়ে আবারও চালু করা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আমাদের চট্টগ্রাম নামের আরেকটি অ্যাপ। নাগরিক সমস্যা সমাধানে আমাদের চট্টগ্রাম অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঘরে বসেই মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নালা নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা সহ 10টি ক্যাটাগরির যে কোনো সমস্যার ছবি তুলে লোকেশন সহ সরাসরি সিটি কর্পোরেশনকে জানানো যাবে। অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে তাও লাইভ ট্র্যাক করা যাবে। যদিও এমন ডিজিটালাইজেশন উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন নয়, গেল 9 বছরে এমন অ্যাপ বানানো হয় আরও 2টি, যা উদ্বোধনের কয়েক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে। এখন প্রশ্ন, নতুন এই অ্যাপটির ক্ষেত্রেও কি একই পরিণতি হবে? এর আগের উদ্যোগগুলোতে দেখা গিয়েছিল যে উদ্বোধন করার পর যে বাস্তবায়নের যে প্রক্রিয়াটা সেটা আসলে ওইভাবে হয়নি। প্রায় 6 মাস সময় নিয়েছে, প্রচুর রিসার্চ করা হয়েছে। প্রথম পর্যায়ে যে ডেভেলপমেন্টটা 1 বছর পর্যন্ত মেনটেনেন্স প্লাস ডেভেলপমেন্টটা, এটা আমাদেরকে ইবিএল সাপোর্ট দিচ্ছে। প্রতিটি প্রকল্পে ব্যয় হয়েছে সরকারি কিংবা করদাতার কোটি কোটি টাকা, কিন্তু অধিকাংশ উদ্যোগেই টেকেনি, সুফল পায়নি নগরবাসীও। তবে মেয়রের দাবি, এবার মুখ থুবড়ে পড়বে না তার উদ্যোগ। হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স এগুলো ইনশাল্লাহ আমরা উইদিন শর্ট টাইম নিয়ে আসছি। কাজে ওভারঅল আমার একটা চিন্তাভাবনা আছে, গ্র্যাজুয়ালি আমরা করব। তবে অন্য মেয়রের মতো যে মুখ থুবড়ে পড়বে এটা না। আমি ইনশাল্লাহ এটার জন্য আমার আইটি ডিপার্টমেন্টকে আরও বেশি শক্তিশালী করছি। জনগণের উপকারে না আসলেও প্রকল্প সংশ্লিষ্টরা অনেকেই নিজ স্বার্থে এমন উদ্যোগ নেন বলে দাবি নাগরিক সমাজের। নাগরিক সেবার নামে যে সমস্ত প্রকল্প অ্যাপস যাই নেওয়া হয়, জনগণের বিন্দুমাত্র কোনো কল্যাণ হয় না, কোনো লাভ হবে না। যারা প্রকল্প নেয় তারা আখের গোছাতে পারে, তাদের লাভের স্বার্থে নেওয়া হয়। 2022 সালে ফেব্রুয়ারিতে অনলাইনে গৃহকর এবং ট্রেড লাইসেন্স জমা দেওয়ার প্রক্রিয়া চালু করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনীহায় এটি কার্যকর হয়নি। পরে অবৈধ উপায়ে ট্যাক্স আত্মসাৎ করায় অন্তত 3 জনকে চাকরিচ্যুত করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।